কি লেখা হয়েছে। অপমৃত্যু মামলা ফাইলে লেখা উপরে, ভিতরে কিন্তু অপমৃত্যু মামলার লেখা নেই। একজন মানুষ বাড়িতে মারা গেছে, আমরা হসপিটালে এনে জানলাম, এটা অপমৃত্যু মামলা হবে কেন? অপমৃত্যু মামলা তো হয়, অপমৃত্যু হয় কোথায়? পানিতে পড়ে, গাড়ি চাপা করলে, সাপে কামড় দিলে, এগুলো অপমৃত্যু। আমার ছেলে ঘরে মারা গেছে, অপমৃত্যু হবে কেন? সঙ্গত কারণে ঘরে যারা মারা যায়, আমার বাড়ি চাকরানি মারা গেলে আমি দায়ী হব, স্বামী মারা গেলে স্ত্রী দায়ী হবে, স্ত্রী মারা গেলে স্বামী দায়ী হবে। এক্ষেত্রে কেন স্ত্রী বা স্ত্রীর পরিবার দায়ী হচ্ছে না? আমার ছেলের বউ কেন লাশ দেখতে গেল না? আমার ছেলের শ্বশুর শাশুড়ি কেন আমার সঙ্গে, আমার সন্তানের লাশের সঙ্গে গেল না? আমার মেয়েকে নিয়ে, আমার বউকে নিয়ে। আমি সামিরাকে ফোন করেছি পরের দিন, সামিরার বাবা বলছে আসতে পারবে না। লাশ নিয়ে আমরা রওনা হওয়ার পরে আমার ভাই কুমকুম সিলেট সিলেট সভাসা ভবনে আছে, আপনারা সাক্ষাৎকার নিতে পারেন গিয়ে। বলেছে আনতে গিয়েছিল সামিরাকে, দিদির ঘরে পেয়েছে গিয়ে, তাকে পিঙ্ক কালারের সালোয়ার কামিজ, লিপস্টিক, গলা মুখে দেওয়া। রাতের বিকালে আমরা যখন রওনা হই তখন সে কোনো কথা বলে নাই। তার বাবা বলছে সে যাবে না, সামনের দিকে যেও না, যাও তুমি সরো। এগুলো কি সম্ভব? এগুলো কি সঙ্গত? সে তারা বেঁচে যেতে পারতো। একটা আইন বলে চোর যখন চুরি করে একটা কিছু রেখে যায়, প্রমাণ। এরাও তাই করেছে, তারা মেরেছে। তারা যদি গাড়িতে তুলে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতো, দুনিয়ার মানুষ বিশ্বাস করতো, আমিও বিশ্বাস করতাম। একটা রাজপুত্র, একটা রাজাবংশ, একটা সাহসী ছেলে, একটা তরুণ ছেলে, সে মরলে এইভাবে আত্মহত্যা করবে না? সে কি চোর ছিল? মেয়েরা আত্মহত্যা করে শাড়ি পেঁচিয়ে, মেয়েরা আত্মহত্যা করে ঘুমের ওষুধ খেয়ে। আমি জার্নালে পড়েছি ছেলেরা বীরের মতো আত্মহত্যা করে, যদি আত্মহত্যা করে ঘুমের ওষুধ খেয়ে, শাড়ি পেঁচিয়ে, দড়ি দিয়ে পেঁচিয়ে, ঘরে মরে না। আর সালমান শাহ মরবে কেন? তখন সে বলেছিল সাংবাদিককে যে আমি সবে মাত্র বিয়ে করেছি, আমার জীবনটা রঙিন, আমি ছবি করছি, অনেক মানুষের রঙিন। আমাকে বলেছিল আগের দিন, আমার সিলেট যাবার কথা ছিল, আমি বলছিলাম ইমন চল না, 2 দিন শুটিং বাদ দিয়ে একটু ঘুমাইয়ে রেস্ট নিয়ে আয়। বলছে আম্মা গো আম্মা, আমার শোনা আম্মা, বড় হও নাই তুমি, এত মানুষের লোক নিয়ে আমার কাছে, কত মানুষের কাছে নিয়ে আমরা ছবিগুলো শেষ করে নেই, বিদেশে চলে যাবো তোমাকে নিয়ে, আমার মরানোর সময় নেই আম্মা। আর পরের দিন ভোরবেলা আমার ছেলের লাশ আমি পাই, এটাকে মেনে নিতে হবে। আমার ছেলে মারা গেছে, এই লেখাটা সামিরা। আমি সেদিন দেখেছি একটা লেখা, সামিরা বাংলা হাতের লেখা, পরীক্ষা করা হোক। আমার ছেলের হাতে তার লেখার সাথে অর্থাৎ লেখা মিল আছে, অনেকটা মিলিয়ে মিলিয়ে এটা লেখা। আপনি একটা মানুষ আজকে নিজেরা নিজেকে দিয়ে দেখেন, একটা মানুষ মারা যেতে চাইলে অনেকদিন থেকে তার মাথাটা খারাপ থাকে, সে বিরক্ত থাকে। আমার ছেলে তো বিরক্ত ছিল না। তারপরে লিখতে গেলে শুধু লেখা আমার হত্যার জন্য, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, অতটুকু লেখাও সম্ভব হয় না। এখানে আমি অমুকের পুত্র, অমুক আমার বাড়ি, তার বাড়ি তো ছিল ইস্কাটনে 11/B, 146/4 হবে কেন? গ্রিন রোডে তো আমার বাড়ি, আমার বাড়ির অ্যাড্রেস হবে কেন? এখানে ফাঁক আছে, এখানে ভুল আছে, এখানে উদ্দেশ্য প্রণোদিত বানানো এগুলো। আমি ভেঙে ভেঙে বলছি, জানি না আপনাদের কেন এত কথা বলছি আমি। ওই ঠিকানা লেখা কিন্তু নিচে আজকে অথবা অন্য যে কোনো দিন মারা গেলে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তো আজকে লিখে আজকেই মরে গেল। আরেকটা কথা, যদি মারাই গেছে, আমি ঘরে ঢুকলাম, তখন স্বামীরাকে কোনোখানে আমার ছেলের বউকে পাইনি তো। ঘরে ঘরে আবুল ছিল, তেল দিচ্ছিল, একটা মেয়ের পার্লারের, পাশের পার্লারের, রুবির পার্লারে, এরা সবাই সম্পৃক্ত, তেল দিচ্ছে। আমি বললাম এই তেল দিচ্ছ? ঘরে ঢুকেই দেখলাম কতগুলো ছবি, টেবিলের উপরে কন্টিনিউটি ছবি, তার ড্রেস রাখা, পরে শুটিং এর কাপড়, যে প্রস্তুত ছিল শুটিং এর জন্য, করেছে 2টা প্লেটের মধ্যে সর্ষের তেল রাখা, সেই তেলগুলো গায়ে দিচ্ছে। আমরা ভাই তোমরা কি এই সর্ষের তেল কাকে দিচ্ছ? বলে ভাইয়াকে। আমরা কেন, ভাইয়ার কি হয়েছে? বলে ভাইয়া হাত পা ঠান্ডা হয়ে গেছে। কেন তারা আমাকে বলে নাই তখন যে ভাইয়া ঝুলে গিয়েছিল, ভাইয়াকে আমরা নামাইছে, ভাইয়া আত্মহত্যা করছে? কেন বলে নাই? এটা মিথ্যা, অসত্য, এটা বানোয়াট। কেন হলি ফ্যামিলি আমার ছেলের লাশকে দেখলো না, চেক করলো না? আমি হলি ফ্যামিলি তখনকার ডাক্তারের লিস্টে দেখেন, 96-এ 6 সেপ্টেম্বর সকালে কে ছিল ডিউটিতে, তাকে ধরেন, তাকে জিজ্ঞেস করেন, জিজ্ঞাসাবাদ করা দরকার। তারা কেউ উঠে আসে নাই। তখন আমি খুব পরিচিত রাজনীতিতে, আমি চিৎকার করে বলছিলাম, আমি নীলা চৌধুরী বলছি, আমার ছেলে মরে যাচ্ছে, ডাক্তার কে কোথায় আছেন, জলদি আসেন। কেউ আসে নাই। একটা লোক উঠে এসে বললো উনি তো, ওর এখানে দেখা যাবে না, ওনাকে নিয়ে আপনারা ঢাকা মেডিকেলে যান। হাউ ডু হি দেন নো, যে কিভাবে জানে তারা যে আমার ছেলের কিছু হয়েছে, মারা গেছে, মেডিকেলে নিতে হবে? আগে ডাক্তার বডিটা দেখবে না, চেক করবে না? কেউ আসলো না কেন? এটা আগের থেকে থামিয়ে দেওয়া হয়েছে। বললো বাইরে অ্যাম্বুলেন্স রাখা আছে, আপনি ওকে নিয়ে যান। অ্যাম্বুলেন্সে নিয়ে গেলাম মেডিকেলে, অ্যাম্বুলেন্স পয়সা নিল না, ফেরত চলে গেল। অ্যাম্বুলেন্স পয়সা নিবে না, লাশ নিলে পয়সা নেয় না। এগুলো পরে মনে হয়েছে আমার। আমি যখন ঢুকলাম, ওকে নিয়ে স্ট্রেচারে তারা টেনে নিল, কোনো ডাক্তার আসে না। আবার আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে টেনে একজন ডাক্তারকে তুলে আনছি, সে হাত দেয় না, অনেক কষ্টে একটু বুকের কাছে স্টেথোটা নিয়ে আমরা একদম দিয়ে, আমার ছেলের হাত ডাকো, আমার ছেলে ফিট হয়ে গেছে, মরে যাবে। বলে উনি তো অনেকক্ষণ আগে চলে গেছেন। আমি থাপ্পড় মেরেছিলাম, আমরা বেয়াদব, কেন চলে গেছে, কোথায় চলে গেছে?
তখন আমি টান দিচ্ছি, আমি চলো আমি ভাই সিএমএইচে যাবো, আমার ছেলেকে ওখানে চেক আপ করাবো। না চেক আপ করতে পারছে না, বলে না আপনি তো নিতে পারবেন না, এখানে উনি মারা গেছেন, আপনি এখন ম্যাজিস্ট্রেটের রিপোর্ট লাগবে, ম্যাজিস্ট্রেটের ইয়ে ছাড়া দেওয়া যাবে না। আমি তো হতভম্ব হয়ে গেলাম। আমার ছেলে চলে গেল সামিরাকে আনতে, আমার স্বামী চলে গেলেন ম্যাজিস্ট্রেটের পারমিশন আনতে। আমি কিচ্ছু জানি না, আমি দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, কেউ কিছু করে না। ওরা ট্রলিটা টেনে ঢাকা মেডিকেলের মাঝখানে একটা গলির মতো জায়গায় এনে রাখলো। আমি কতবার বেহুশ হয়েছি আমি জানি না, পড়ে যাচ্ছি আর উঠছি আর কাঁদছি আর বলছি একটা কাপড় দাও, সালমান শাহকে ঢাকবো, একটু শরীরটা দেখা যাচ্ছে, ডেকে রাখি, আমার বাচ্চার ঠান্ডা লাগছে। আমি তো জানি না মরে গেছে, আমি বিশ্বাস করিনি মরে গেছে, সে মরে নাই। আমি 3-4 বার ট্রলির নিচে পড়ে গেছি, উঠে আমার মনে হচ্ছে আমার ছেলে কি পেশাব পায়খানা করেছে। আমি দেখি, আমি হাত ঢুকিয়েছি, পায়খানার রাস্তা দেখেছি, কিচ্ছু কোনো ময়লা ছিল না। ওরা কয়েকবার গোসল করিয়েছে, ভিজা কাপড়ে ডুবিয়ে রেখেছে, গায়ে তেল দিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করেছে। পেশাবের রাস্তা দেখেছি আমি, পেশাব করলো কিনা, সেখানে হাত ঢুকিয়ে আমি অবাক হয়ে গেছি। প্যান্টির মধ্যে ট্যাগ লাগানো ছিল, একটা প্রিন্টেড নতুন প্যান্টি পরানো, তার স্টক থেকে খুলে প্যান্টির মধ্যে ট্যাগ লাগানো ছিল, এবং হাফ নীল একটা প্যান্ট, এবং নতুন একটা গেঞ্জি পরানো ছিল, হাতে 1.5 লক্ষ টাকার গয়না ঘড়ি ছিল, ব্রেসলেট ছিল, এই যে এই চেনটা তার গলায় ছিল। সেই দিন থেকে আমার গলায় আমার স্বামী পরিয়ে দিয়েছে, এটা এখানেই থাকবে। এগুলো কথা কি মিথ্যা, এগুলো কথা কি অসত্য? তারপরে আমাকে টেনে হঠাৎ আমি ওখানে কাঁদতে থাকলাম, ফিট হইতে থাকলাম, আমার ছেলেকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রইলাম। 12টায় গিয়ে 1টায় গিয়েছিলাম, 3টার সময় দেখলাম 20-22 জন ছেলে কোথার থেকে বেরোয় আসলো, এটা এদেরই লোক, এসে এই বড় ট্রলিটা টেনে নিয়ে সে মর্গের কাছে নিয়ে আমাকে আর ওকে লক করে চলে গেল। আবার তারাই জোর করে নিয়ে মর্গে ঢুকাই দিল, আর তারাই আবার আত্মহত্যা লেখায় আসে পোস্টমর্টম করে ফেললো। এগুলো সব বানোয়াট। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের অনেক কষ্ট দিয়েছি। পোস্টমর্টম রিপোর্টগুলো পূর্ব পরিকল্পিতভাবে হত্যার সপক্ষে প্রস্তুত করা হয়েছে। ফাঁসির আত্মহত্যা হলে মানুষের ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার কথা, কিন্তু সালমান শাহের ঘাড়ের হাড় অক্ষত অবস্থায় ছিল। নিয়ম অনুযায়ী পোস্টমর্টম করার যে নিয়ম, এক্সরে করা হয় না, এক্ষেত্রে তা করা হয়নি কেন? তাহলে পূর্বের অবস্থা ও পরের অবস্থা প্রমাণিত করা যেত। এমনকি সালমান শাহর শরীরে কোনো ক্ষত চিহ্নও ছিল না। এখানে একটা দাগ ছিল, ওই যে আপন নিবাসে তার শ্বশুরবাড়িতে প্রথম তাকে অ্যাটাক করেছিল, তখন মেরে ফেলার চেষ্টা করেছিল, পরে তার শ্বশুর সমঝোতা করে ওটাকে মিটমাট করে দিয়েছেন। এটা মিটমাট করার কথা ছিল না মামলা করার কথা ছিল? কেন তার শ্বশুর মিটমাট করেছিলেন যদি তিনি জড়িত ছিলেন না সেখানে? তিনি সাংবাদিক সন্তানদেরকে তিনি সংবাদ দেন আমি নাকি রাজনীতি করতে করতে পাগল হয়ে গেছি। নো, আমি রাজনীতি করেছি, ভালো মানুষের রাজনীতি, এই দেশের মানুষের রাজনীতি। আমি রাজনীতি করে বুদ্ধিদীপ্ত হয়েছি, আমি পরিপক্ক হয়েছি, আমি জ্ঞানী হয়েছি, আমি বুঝতে শিখেছি মানুষ কি চায়, কি করে, অন্যায় ন্যায় বুঝতে শিখেছি। আমি পাগল হয়ে যাইনি। পাগল আপনি হয়ে গেছেন। আপনি পাগল হয়ে আপনার ছেলে মেয়ের জামাইকে হত্যা করিয়ে, মেয়ের জামাইয়ের বন্ধুকে দিয়ে। আমি সাংবাদিকদের প্রশ্ন করতে চাই, তোমাদের যদি তোমরা মারা যাও, কেউ তোমাদের স্ত্রী যদি কেউ যে তার তোমার বন্ধুকে বিয়ে করে, এটা কি স্বাভাবিক বিয়ে হবে? তোমার ছোট ভাইকে বিয়ে করে, তাহলে কি স্বাভাবিক বিয়ে হবে? এটা প্রেম এবং পূর্ব পরিকল্পিত। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে যারা ষড়যন্ত্রে জড়িত হয়, এরা এইভাবেই। যা অনেকের সাথে, আমার দারোয়ানের সাথে আমার কাছে অনেক এভিডেন্স আছে, দারোয়ানের সাথে তার সম্পর্ক ছিল, এগুলো আমি বলি না, যেহেতু ছেলের বউ ছিল, আমার পারিবারিক অসম্মান। এর অনেকের সাথে, ডনের সাথে তার সম্পর্ক ছিল, এগুলো বাচ্চাদের কাছে এখন ডকুমেন্ট আছে, এরা বলতে পারে। এবং এটাই মোটিভ, এটাই মোটিভ একটা তাকে মেরে ফেলার। সালমান শাহ জেনে গিয়েছিল, এবং সেটার একটা এটা একটা অথেন্টিক আছে, এটা পিবিআই পাবে এবং তারাই বার করবে যে তার চরিত্র সম্বন্ধে সালমান শাহ জেনে গিয়েছিল। এবং তখন থেকে সামিরার অনেক চিঠি আমার কাছে আছে, এগুলো দিয়ে শেয়ার করেছে। আমরা অনেক ডকুমেন্ট দিয়েছিলাম আগে, এগুলো আর পাইনি। সামিরা এখানে বারবার লিখেছে, জান আই লাভ ইউ, আই লাভ ইউ, তোমাকে আমি বিয়ে করেছি ভালোবেসে। এগুলো কথা কি বলেন? ভালোবেসে তোমার জন্য অপেক্ষা করি, তুমি এখন আমার জন্য অপেক্ষা করো না, তুমি চলে গেছো, প্লিজ ফরগিভ এন্ড ফরগিভ হার। এখানে কারেক্ট ফরগেট হার বলতে কি বুঝাইছে? সে তার বোনকেও সন্দেহ করতো, তার বান্ধবীকে সন্দেহ করতো, তার অনেককে সন্দেহ করতো, আমাকে সন্দেহ করতো। আমার কাছে আমার ছেলে আসলে সে যাতা অশ্লীল ভাবে মন্তব্য করতো। এই কথা কি প্রমাণ করে না স্বামীর থেকে স্ত্রীর থেকে স্বামী দূরে সরে গিয়েছিল? সালমান শাহকে অনেক বলেছে যে তুমি এখন অভ্যস্ত হয়ে গেছো আমার থেকে দূরে থাকতে থাকতে, তুমি আমার কাছে ফিরে আসো, আমি চেষ্টা করব ভালো হতে, আমি চেষ্টা করব। এটা কি প্রমাণ করে না প্রেম ছিল না শেষের দিকে? আমার ছেলেকে প্রেম ছিল না বলে আমার ছেলে সরে যেতে চেয়েছিল, আমার কাছে একদিন কেঁদেছে মারা যাওয়ার প্রায় 6 মাস আগে। আম্মা আমি তোমাকে কি বলবো, চলে যাচ্ছে নিচের থেকে গ্রিন রোডের বাসায়, প্রায় 3 সিঁড়ি নিচের থেকে বলছে আম্মা কাঁদছে। আমি কেন, তোমার শরীর খারাপ, তোমার চোখে পানি কেন? না গো আম্মা, আমার বউটা ক্রস হয়ে গেছে আম্মা।
আমি বলছি ছি, বউ সম্বন্ধে এগুলি বলে না, বাচ্চা মেয়ে তোমাদের নতুন সংসার অনেক কিছু হয়, ওগুলো ঠিক হয়ে যাবে। বলছে না আম্মা, ও আর ঠিক হবে না। তা আমি রাগ করে বলছি ছেড়ে দাও। বলছে না আম্মা, আমার ক্যারিয়ারের প্রশ্ন, ওকে ছাড়তে হবে না আম্মা, ও যে পথ ধরেছে ও চলে যাবে। তাই তো হলো, ও তো চলে গেল, ও তো বিয়ে করতো, আমি তো বিয়ে করাতাম, সে আমার সঙ্গে ছিল না, আমার ছেলে তো ডিভোর্স করে নাই তাকে, আমার ছেলে মরে গেল, সে চলে গেল, সে বিয়ে করলো, সে কি আমার কাছে জিজ্ঞেস করেছিল? আমার কাছে ইসলামিক নিয়ম মোতাবেক সে তো আমার ছেলের বউ আজও আছে, আমার ছেলে তো ছাড়ে নাই। সে যে বিয়ে করলো আমার পারমিশন নিয়েছিল, আইনত তো সে এখানে আটকে যায়, আমাকে তো তার পরিবারে কিছু জিজ্ঞেস করেন নাই। এই সকল প্রশ্নের উত্তর আপনারা বের করবেন, আপনাদের কাছে আমি রেখে গেলাম। যদি আবার জীবন্ত অবস্থায় ফিরে আসতে পারি, আবার করতে পারি, আমার আশা রইল আমরা মামলাটা জিতবো, জয়ী হব। বিচারে কি হবে তা হবে জানি না, আমার ছেলে আত্মহত্যা করে নাই, বিশ্বের মানুষ জানবে, মানুষ খুশি হবে, যারা মরে গেছে তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। আর কোনো বাচ্চা যেন করে এরকম কাজ না করে। এখানে অনেকে আছে, অনেকে বলে, কালকে ময়মনসিংহ আমাদের মিঠামাইনের একটা ছেলে, জুয়েল নাম, প্রেসিডেন্ট সাহেবের এলাকা, প্রেসিডেন্ট সাহেব আমাদের পুরনো রাজনৈতিক বন্ধু, খুব ভালো মানুষ, ওনার এলাকায় নেওয়ার জন্য অনেক তোড়জোড়, আমাকে সালমান শাহর মা যাবে, হেলিকপ্টার, প্লেন, কত কিছু সাজাচ্ছে, ওদের কত কত উচ্ছ্বাস, কিন্তু আমি যেতে পারবো না, সময় কম, আমি অসুস্থ। ওই ছেলেটা বলছে কালকে আমাকে, আম্মা আপনি যদি না আসেন আমি জানি না আমি কি করব। আমি প্রশ্ন করেছিলাম তুমি কি করবে, মানে তুমি এতটা ইমোশনাল হচ্ছ কেন? তুমি কিছুই করবে না, তুমি অপেক্ষা করবে, আমি আগামীবার তোমাদের সঙ্গে যাব, তোমাদের ওখানে আমি যাব, প্রেসিডেন্ট সাহেব থাকবেন, আমরা সবাই যাব, বড় একটা অনুষ্ঠান করব। এই ধরনের অনেক পাগল বাচ্চা আছে এখনো, সত্যি সত্যি সালমান শাহকে ভালোবাসে। আমি মা হয়তো মরতে পারি না, তারা মরেছে, আমি চাইনি, তারা বুঝতে পারে নাই, তারা এতই ব্যাকুল ছিল যে সালমান 41 জন মানুষ, লেখা হয় 6 জন, 6টা মেন অশীতিতে মারা গেছে, সারা বিশ্বে 41 জন মারা গেছে। এটার কারণে গিনিস বুক অফ রেকর্ডে তার নাম প্রপোজ করা হয়েছিল, এবং এই আজিজ মোহাম্মদ এই গ্রুপটাই এই নামটা সেখান থেকে সরাবার চেষ্টা করেছে। গুগলে আপনারা সার্চ দিয়ে দেখবেন, ওখানে এই কাউন্টিংটা পাবেন। লন্ডনে আমি গেছি, একজন সিএসপি অফিসার বয়স্ক, উনি রেস্টুরেন্টে কাজ করতেন, উনি এই ঘটনা শোনার পরে টাইতে ফাঁস লেগে মারা গেছেন, তাকে দেখতে হয়েছে আমাকে।